শুভ সন্ধ্যা। সংস্কৃতির বঙ্গদর্শন পর্ব ২৪। আজ ৪ঠা মে ২০২৪। ঘড়িতে সময় রাত ৯টা ১। কথার বাড়ির উদ্যোগে সংস্কৃতির বঙ্গদর্শন হলো প্রতি শনিবার সন্ধ্যায় কোনো একটি নাট্যদল অথবা আবৃত্তি প্রতিষ্ঠানের মুখোমুখি হয়ে জেনে নেওয়া সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য, কাজের লক্ষ্য, প্রতিষ্ঠানের ইতিহাস ও বঙ্গ সংস্কৃতিতে প্রাসঙ্গিক থাকার প্রয়োজনীয় পদক্ষেপ। এভাবেই আড্ডা ও আলাপের সঙ্গে থাকবে তাদের কাজের নমুনাও। কথার বাড়ির ফেসবুক পেজ থেকে ধারাবাহিক সংস্কৃতির বঙ্গদর্শন এই উদ্যোগ আসলে একটি আর্কাইভ নির্মাণের সামান্য প্রচেষ্টা। আজ আমাদের সঙ্গে মুখোমুখি আলাপচারিতা রয়েছেন শ্রুতিকথন শিবপুর। সমমনস্ক বন্ধুদের আহ্বান জানিয়ে আমাদের সঙ্গে সমন্বয় রেখে শনিবারের এই আলাপচারিতায় তুলে ধরতে নিজেদের কাজের কথা। কথার বাড়ির পক্ষ থেকে শ্রুতিকথনের কর্ণধার এবং অধ্যক্ষ শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় দাদাকে আজকের আলাপচারিতায় অভিবাদন জানাই। নমস্কার দাদা। অভিবাদন জানাই শ্রুতিকথনের বাকি সদস্যদেরও, যারা আজকের কথার বাড়ির এই ভার্চুয়াল মঞ্চ আলোকিত করে রয়েছেন। তাদেরও তাদের মধ্যে রয়েছেন অঞ্জনা বন্দ্যোপাধ্যায়, প্রমা মুখোপাধ্যায়, অয়ন সেনগুপ্ত নেই, অয়ন সেনগুপ্ত রয়েছেন এখানে, এবং মানালি মৌলিক। তিনি ব্যাকস্টেজে আছেন, পরে তাকে নিয়ে আসা হবে। তাদের সকলকে স্বাগত জানাই। কথার সমন্বয়ে কথার বাড়ির পক্ষে আমার সঙ্গে আছেন অগ্রজা শ্রাবণী সেন, আমি মলি দত্ত, এবং প্রযুক্তিগতভাবে সাহায্যে রয়েছে অনুজা দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়। ভাবনা, বিন্যাস এবং পরিচালনায় রয়েছেন কথার বাড়ির কর্ণধার এবং অধ্যক্ষ শ্রী ধনঞ্জয় ঘোষাল। নমস্কার জগন্নাথদা। নমস্কার। হ্যাঁ, এই শ্রুতিকথন এবং শিবপুর কেমন যেন একটা অনুপ্রাসের অনুষঙ্গ বলে মনে হয় আমার কাছে, অন্তত। আলোচনায় যাচ্ছি জগন্নাথদার কাছেই। প্রদীপ জ্বালাবার আগে যেমন সলতে পাকানোর সূচনা করতে হয়, তেমনি আপনাদের প্রতিষ্ঠানের শুরু ঠিক কিভাবে হয়েছিল, মানে পরিকল্পনা কিভাবে হয়েছিল? আমি একটি কেন্দ্রীয় সংস্থায় যেখানে চাকরি করতাম, সেখানে একটি প্রাইমারি, নার্সারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে। সেই স্কুলে যেহেতু আমার ছোটবেলা থেকে আবৃত্তি, নাটক, এই সংস্কৃতি, এই অঙ্গনগুলোই আমার ওঠা বসা, তো সেখানকার অধ্যক্ষ মহোদয় আমাকে বলেন যে আমি ওই স্কুলটির বাচ্চাদের যদি কিছু আবৃত্তি, নাটক এসব শেখাই, গল্প পাঠ এসব শেখানোর কাজটা করি আর কি, এবং সেটা ভলেন্টিয়ারি, অবৈতনিক। আমি খুব আনন্দের সঙ্গে গ্রহণ করি এবং সেখানে অনেক বাচ্চা ছেলেপুলেদের সঙ্গে আমার অনেকগুলো দিন কাটে। বলা যেতে পারে সেই সালটা হচ্ছে 89 সাল, এবং সেটা প্রায় 99 সাল পর্যন্ত আমি কাজ করতে করতে বেশ কিছু অভিভাবক আমাকে তাদের ছেলেপুলেদের একটু শেখানোর জন্য বলেন। আচ্ছা। আমি প্রিন্সিপালি তাদের শেখানোর দায়টা নিতে পারিনি, এই কারণে যে আমি একটু চাকরি করি এবং সেখানেই একটু স্কুলে আমি অবৈতনিক করি। তো সেই বাচ্চাদের আমি পয়সা নিয়ে শেখাবো, এটা আমার ইচ্ছের বিরুদ্ধে ছিল। তখন আমি তাদের বলি এরকম যে ঠিক আছে, এমন হতে পারে আমি কিন্তু পয়সা করে কিছু নেব না, যে কয়েকটি বাচ্চা যারা গার্জেনরা আগ্রহ প্রকাশ করেছে আমি তাদের শেখানোর কাজটা করব। তারপরে ওই করতে করতে দেখা গেল যে আরো কিছু অনুরোধ আসছে। একটা সময় আমি করলাম কি, ওই স্কুলের এই শেখানোর কাজটা ছেড়ে দিলাম, কারণ একই সঙ্গে দুটো কাজটা করতে আমি আমার প্রিন্সিপালি খুব অসুবিধে হচ্ছিল। ফলে 2000 সালে 7 জন ছাত্রছাত্রী নিয়ে
আমি শুরু করলাম আমার পথ চলা। তখনও নামকরণের কথা কিছু ভেবে উঠতে পারিনি, মানে ভাবিনি সেইভাবে। কিন্তু পরে যখন দেখলাম যে একটা নাম দিলে পরে বাৎসরিক অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠান করার ক্ষেত্রে একটা সুবিধে তৈরি হয় এবং নামটার সঙ্গে একটা কোথাও পরিচিতিও তৈরি হয়। তখন আমার 15ই আগস্টে এরকম একটা দিনেতে আমি একটা নামকরণ করি এবং সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে আমার পথ চলা শুরু। সেটা 2000 সাল। সেই শুরুটা আ সেদিনও আমি ছাত্র ছিলাম। আমার গুরু আ জগন্নাথ বসু একদিকে শ্রুতিনাটক লিখছে, আরেকদিকে উৎপল কুণ্ডু। ফলে সেই তাদের অনুমতিক্রমেই আমি আমার শেখানোটা শুরু করি এবং পরবর্তীকালে আমার এখনো পর্যন্ত ছাত্রদশা ঘটেনি। আমি এখনো হুম, হুম। ছাত্র। কিন্তু আমার পথ চলার মধ্যে আরো অনেক ছাত্রছাত্রী এসেছে, প্রতিকথনে যুক্ত হয়েছে। তাদের নিয়ে এখন একটা বড় পরিবার তৈরি হয়েছে। একথা বলতে পারি। আচ্ছা। তো আপনার দলের প্রতিষ্ঠানের নামটি কে দিয়েছিলেন? নামটা আমি নিজেই করে দিয়েছি। আ আচ্ছা, আচ্ছা, নামটা আমি নিজেই। শোনা আচ্ছা। এবং বলা এই দুটো জিনিসই যে আমাদের যেহেতু আদান-প্রদানের জায়গা, হুম, হুম, সেইজন্য হুম, হুম। আচ্ছা। আ আচ্ছা, আমি আ জাস্ট জানতে চাইছি আপনার কাছে যে দলের এই প্রতিষ্ঠানের নামের অর্থ, যেহেতু আপনি বললেন আরকি শোনা এবং বলা যেটা আরকি সেই কারণে শ্রুতিকথন। হ্যাঁ, হ্যাঁ। তো এটা আপনাদের প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রতিষ্ঠান না অনুষ্ঠানের জন্য কোনো গঠিত দল? না, প্রাথমিকভাবে তো অনুষ্ঠান করব বলে তো এটা করিনি। হুম, আ হুম, একেবারেই শেখানোর জন্যে। আ ওই বললাম আবার যে অভিভাবকদের ইচ্ছে ক্রমে আমি আ আ শুরু করি শেখানো। তারও হুম, আগে ওই স্কুলে শেখানো ইত্যাদি ব্যাপারটা। আসলে আমি চিরকালই আ শিখতে এবং শেখাতে চাই। মানে আমার ভালো লাগে। আমি যা জানি তা যদি কাউকে জানাতে পারি। যেমন একটা জায়গায় বেরিয়ে এলে আপনার যদি দারুণ ভালো লাগে, আপনার মনে হয় না প্রিয়জনদের বা আশেপাশে যাদের আছে তাদের বলি যে জায়গাটা দেখে এসো। ঠিক আমার ক্ষেত্রে এটা মনে হয়েছিল যে আমি যেটা করছি সেই হুম, কাজটা যদি সুচারুভাবে আরো ভালো করতে হয় তাহলে হুম, হুম, শিক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। একটা পরম্পরাও রক্ষিত হলো। আর হুম, এমনও হয়, এটা হয়েছে ক্লাসে দেখেছি। অনেক শিশুদের কাছ থেকে আমি নিজেই কত শিখছি। আমি যদি বলি একটা উদাহরণ দিতে পারি, প্রশ্ন কবিতা রবীন্দ্রনাথের একটা হুম, হুম, শিশুকে আমি যখন আমি শিশু মনস্তত্ত্ব কম বেশি বুঝি, আমি পড়াশোনা করেছি। কারণ শিশুদের নিয়ে কাজ করি বলে। তা আমি একটা শিশুকে যখন শেখালাম অ্যা হুম, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? আমি যখন এভাবে বলছি, আমার এই বলাটাকে কোন রকম পাত্তা না দিয়ে একটি শিশু সে নিজের মতো করে প্রশ্নটা শাণিতভাবে রাখলো যে, এই কেন শব্দটার উপর। তখন আমি তার কাছে মানে অদ্ভুতভাবে শিখলাম সেদিন। এবং আজও এতগুলো বছর পরেও ক্লাসে ওর বলাটা আমার পছন্দটা এতটাই, আমি গার্জেনদের কাছে, ছাত্রদের কাছে সেটা বলি। সুতরাং দেয়া নেয়া শেখার এই জায়গাগুলো চলছে। আমার ক্লাসে যারা আ অনেকদিন আছে, তারাও তো অনেকটা রপ্ত করেছে নিজেদেরকে। হুম, ফলে হুম। এমন অনেক জিনিস তারা করে এটা হয়ে গেছে। আ আমি তো অনুকরণ করতে বলি না। একটা কবিতা তোতাপাখির মতো শিখিয়ে দিলাম সেটা বলবে এমন নয় কিন্তু। হুম, আমি হুম, বলি কথা বলার শিল্পটাই হচ্ছে আবৃত্তি শিল্প। ফলে তারা যেভাবে নিজেকে তাদের বোধ থেকে এই কবিতাটাকে দেখছে, আবৃত্তির নির্মাণের ক্ষেত্রে তারা যদি তাদের নিজস্বতা নিয়ে কথা বলে, সেটা আমাকে বেশি তৃপ্ত করে। এই আর আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বেশ, বেশ। আ আচ্ছা, আপনাদের দলের কোনো লোগো বা প্রতীক চিহ্ন অবশ্যই আছে। হ্যাঁ, হ্যাঁ। তার নির্মাতা কে এবং সেই প্রতীক চিহ্নের অর্থ কি? একটু জানতে আমরা চাই। না, প্রতীক চিহ্নটা দেখুন শ্রুতি কথন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার আমার দলের আমার খুব প্রিয় একজন ছাত্র আছে সৌরভ। সৌরভ হুম, আজকে ওর পারিবারিক কারণে ওকে আজকে আমরা নিতে পারিনি। নাহলে হুম, ও হুম। হয়তো আজকের দলে থাকতো। হুম, সৌরভকে বলা হয়েছিল কারণ ও শিল্পী এবং ও চিত্রশিল্পী। ওর আচ্ছা। প্রচুর স্টুডেন্ট আছে। ও আবৃত্তির সঙ্গে আ হুম, এটাও করে। মানে আঁকার জায়গাটাও ওর প্রচুর আচ্ছা। ছাত্রছাত্রীদের কাজ করে। তো সুতরাং হুম, এই দায়িত্বটা ওকে দেয়া হয়েছিল। এবং একটা সুন্দর লোগো আমাদের জন্য তৈরি করতে হয়েছিল। এর কোনো অর্থ নেই। কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। হুম, আমাদের হুম। এইটা খুব সৌরভের জন্য আমরা গর্বিত। এরকম একটা লোগো ও তৈরি করে দিয়েছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। খুব সুন্দর, খুব সুন্দর। আর এরকম মানে দলের কেউ থাকলে আ সে নিশ্চয়ই মানে দলের এক গর্ব তো বটেই।
অবশ্যই, অবশ্যই। যেমন দেখুন, যেমন পত্রিকাটা আমি একটু হুম, দেখান, আমাদের পত্রিকাটা বলছি। হ্যাঁ, পত্রিকার লোগোটা, হ্যাঁ, এই যে আচ্ছা। এই এই হুম, হুম, পত্রিকাটি হুম, আমাদের হুম, দলের যিনি সভাপতি, হ্যাঁ, আহ পল্লব বরণ পাল মজুমদার, তিনি নিজে আর্কিটেক্ট। আচ্ছা। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তার পড়াশোনা, অনেক বড় তার ভাবনা চিন্তা। তিনি নিয়ে একাধারে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং হুম, হুম, বাচিক অঙ্গনেও তার অবাধ ভাবনা চিন্তা আছে। তো আচ্ছা, এমন একজন মানুষ কিন্তু আমাদের দলের সভাপতি, যিনি এই পত্রিকার লোগোটিও এই এটা করেছেন, প্রচ্ছদটা করেছেন। আচ্ছা। খুব ভালো, খুব ভালো। মানে পত্রিকা আপনাদের কিরকম ভাবে এটা হয়? মানে ইয়ারলি না আ ষান্মাসিক বা এরকম? আ না, এই এরকম একটা স্বপ্ন সব দলেরই কম বেশি আছে, হুম, কিন্তু সীমাবদ্ধতাও আছে। আমার দলেও সীমাবদ্ধতা আছে। এটা প্রাথমিকভাবে আমাদের দলের অয়ন এখানে বসে আছে, প্রমা, হুম, এরকম অনেকেই, উৎপল এখানে নেই। এরা অনেকেই এই পত্রিকার ব্যাপারে সুচেতনা, চন্দনা, এরকম অনেকগুলো নাম বলতে পারি, হুম, যারা এটা নিয়ে খুব আগ্রহ তৈরি করেছেন। এবং আমি আরেকজনের নামও বলছি, শান্তনু রায় বলে, আমারই এক প্রাক্তন ছাত্র। তার এরকম কাজকর্ম প্রচুর আছে এবং তিনিও আমাকে বলেছেন তাদের নাম ভাবতে পারেন, দেখতে পারেন, করতে পারেন। তো এই কেউ কেউ এরা না আমাকে উস্কে দিয়েছে কাজটার সঙ্গে। তো উস্কে দেবার পরে এবার তো নেমে পড়া গেল। কিন্তু আসলে কি চাইছি আমরা একটা পত্রিকার মধ্যে দিয়ে, কি চাইছি? চাওয়াটা আমরা এইভাবে চাইলাম যে একটি বাচিক দলের একটি পত্রিকা, সেখানে কি হুম, থাকবে? হুম, সেখানে হুম, বিভিন্ন এই এই অঙ্গনের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, যাদেরকে আমরা প্রণম্য ভাবি, হুম, তাদের কথাবার্তা, তাদের চিন্তা ভাবনা, তাদের সঙ্গে তাদের দলের, আমার দলের বা একটা সমন্বয় কোথাও আমরা তৈরি করতে চেয়েছি। যেমন আমি বলতে পারি সুমন্ত্র সেনগুপ্ত, হুম, রত্না মিত্র, হুম, শুভেচ্ছা বার্তা দিয়েছেন উর্মিদি, উর্মিমালা বসু, অলোক রায় ঘটক, আমাদের হুম, আকাশবাণীর ফিরে দেখা দিনগুলো, ফেলে আসা দিনগুলো, তা নিয়ে লিখেছেন। চন্দন মজুমদার সঞ্চালনার কেমন হওয়া উচিত, সত্যপ্রিয় সরকার লিখেছেন আজকের দিনে শ্রুতি নাটকটা কোন জায়গায় আছে, কি স্বপ্ন আমরা দেখছি। এইরকম নানা রকমের লেখা, পল্লব বরণ পাল এরকম লিখেছেন। উৎপল কুণ্ডু, যাকে ছাড়া আমরা, মানে আমি এবং আমরা অনেকেই ভাবতেই পারি না আবৃত্তির কথা। তিনি সত্যি তাই। একটা অত্যন্ত সুন্দর করে, একেবারে সহজ করে, আজকের যারা আবৃত্তি শিখতে চায় হুম, তাদের মতো করে কিছু লিখেছেন। তো এই এতটুকু লেখার ভাড়ার, এছাড়া কবিদের মধ্যে চন্দন নাথ আছেন, ব্রত চক্রবর্তী আছেন, হুম, আছেন অনির্বাণ ঘোষ, রামচন্দ্র পাল। তো আমরা এরকম কবিদের নিয়েও অনেকগুলো লিখেছি, পরিমল চক্রবর্তী, এরকম অনেক কবিদেরও আমরা জায়গা দিয়েছি। এছাড়া দলেরও কেউ কেউ ভালো খুব লেখে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের বিবর্ত বা এই মানালি, এদের লেখা কি যদি নাম বলে না দেওয়া হয় যে এজ গ্রুপ কি, তাহলে বুঝতে পারবেন না যে এরা নিশ্চয়ই বিখ্যাত কেউ, কোনো কবি। এতটাই সমৃদ্ধ লেখা, এরকম সত্যি। লেখা আছে। আহ তো নানা নানা রকমের লেখা আছে। তার সঙ্গে আছে যেটা একেবারে 6 বছরের বাচ্চা, সে তার মধ্যে করে একটা পেন্সিল স্কেচ করেছে, আমরা সেটাকেও জায়গা দিয়েছি, তাকে উৎসাহিত করতে। আচ্ছা, এইরকম আচ্ছা। নানা রকমের আছে। হুম, প্রমার এখানে একটা ছোট গল্প লেখা আছে, অয়নের কবিতা আছে, অসম্ভব ভালো লেখা অয়ন। হ্যাঁ। হুম, তো দলের মধ্যে, দলের বাইরে, অন্য দলের, এই সব মিলের একটা সমন্বয় তৈরির চেষ্টা হয়েছে পত্রিকায়। এবং আমরা খুব আনন্দের সঙ্গে বলছি যে নিঃশেষিত পত্রিকা আর পড়ে নেই। এখন খোঁজ করছি কারোর কাছে একটা দুটো আছে কিনা। অনেক এমন মানুষ আছে এবং দলেও কেউ কেউ আছেন, তারা পেয়ে ওঠেননি এখনো। এটা হুম, আমাদের খুব হুম। আনন্দের কথা। সত্যি আনন্দের কথা, সত্যি আনন্দের কথা। এরকম মানে আমরা সবসময় চাইবো যে এটা হয়ে উঠুক নিজেদের দলের মধ্যে। আর সত্যি একটা তাই। কথা বলি, এটা না বললেই হুম, নয়। সেটা হুম, হচ্ছে বলুন। আমার না খুব গুণী মানুষের সান্নিধ্য বরাবরই পেয়েছি। এমনই একজন গুণী গুণী মানুষ তো অবশ্যই কথার বাড়ির অধ্যক্ষ, কর্ণধার ধনঞ্জয়, ধনঞ্জয় ঘোষাল। আমার খুব প্রিয় মানুষ। ধনঞ্জয়ের সঙ্গে আমার মনের খুব মিল, কাজের খুব মিল। আমি ভীষণ ভাবে ওর কাজের কি বলে বিশেষ কাজকর্মের অনুরাগী। ওর নাটকের কথা নাই বললাম, সে তো অনেকেই বলবে।
কিন্তু যেটা বলতে চাই সেটা হচ্ছে এত কাজও করে কি, ওকে দেখেও এই উদ্বুদ্ধ হওয়া যায় যে করা যায়, চেষ্টা করলে করা যায়। তা এই পত্রিকা প্রকাশের ক্ষেত্রেও ধনঞ্জয়ের একটা মাথা মস্তিষ্ক কাজ করে। সেই শ্রাবণীদি, তোমার কিছু আলোচনায় কিছু বলার আছে? তুমি তাহলে বলতে পারো। শুভ বৈশাখী সন্ধ্যা। কথার বাড়ির 24তম সাংস্কৃতিক বঙ্গদর্শনে অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় শিবপুর শ্রুতিকথন। তো শ্রুতিকথনে যে কর্ণদা, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সকল সদস্যদের জানাই আমার আন্তরিক অভিবাদন। আর যারা এই অনুষ্ঠানটা দেখছেন আমাদের বন্ধুরা বা যারা পরে দেখবেন তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এই তো খুব সুন্দরভাবে এগোচ্ছে। তাহলে আপনার 2000 সালে আপনার কথনটা শুরু হয়, মানে দলটা চলছে তখন থেকে প্রায় 24 বছর হয়ে গেল। 24 বছর বিশাল পথ যাত্রা করেছে, খুব ভালো লাগলো। তারপরে শুনলাম এত সুন্দর একটা আপনাদের পত্রিকা চলছে শ্রুতিকথনে, সে পত্রিকাটা নিঃশেষিত হয়েছে, এটা আরো আনন্দের ব্যাপার যে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে পত্রিকা পড়লেই সকলেই ব্যবহার করেছে, এটাও বিশাল আনন্দের ব্যাপার। তো আপনাদের এই দলটি তো এত বছর চলছে, তো সেখানে আপনাদের কবে, নিশ্চয়ই এই দলটি রেজিস্টার্ড দল? না না না, রেজিস্টার করা হয়ে ওঠেনি, নানাভাবে নানা সময় চেষ্টা হয়েছে, কিন্তু পড়ে ওঠা সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা। এই আমাদের ধনঞ্জয় ঘোষাল জানাচ্ছেন আমাদের যিনি অধ্যক্ষ, যে 25-এর পরিকল্পনাটা তাহলে কি? হ্যাঁ, 25-এর পরিকল্পনা প্রায় প্রায় আমরা মাথাটা দিতে যাচ্ছি, আর কিছুদিনের মধ্যেই আমাদের নবগঠিত পরিচালন সমিতি আমরা বসছি। ইতিমধ্যেই আমরা কতগুলো বিষয় নিয়ে ভেবে রেখেছি। এই বছরে খুব বড় কিছু কাজ আমরা করব না, আগামী বছরের জন্য তৈরি হচ্ছি, বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি হবে, আমরা ধনঞ্জয়ের শরণাপন্ন হব, ওরও কিছু সাহায্য সহযোগিতা লাগবে। এরকম যারাই এই জগতের এই ফিল্ডের খুব গুণী মানুষ, তাদের সাহায্য পৃষ্ঠপোষকতা নিয়েই আমাদের পথ চলা থাকবে। গোটা বছর ধরে ছোট বড় মিলিয়ে 4-6টা অনুষ্ঠান তো হবেই, বিভিন্ন প্রান্তে হবে, এবং সেখানে পশ্চিমবঙ্গের গুণী শিল্পীরা, বাচিক অঙ্গনে যারা আছেন, যারা আমাদের মাথার উপরে আছেন, তাদের উপস্থিতি আমরা খুব সোৎসাহে অপেক্ষায় আছি, তারা আসবেন। দেখা যাক, আমরা কাজকর্ম খুব সম্প্রতি শুরু করে দিচ্ছি, এটা বলতে পারি। তাহলে আমরাও অপেক্ষায় রইলাম একটা ভালো সুন্দর অনুষ্ঠান দেখার জন্য। ধনঞ্জয় বলছেন যে 1 বছর ধরে 25টি উদ্যোগ নেওয়া হোক সারা বাংলা জুড়ে। আমার উদ্যোগটা থাকবে, 25টা হবে কিনা বলতে পারছি না, সারা বাংলাটা তোমাদের মতো মানুষের ভীষণ দরকার। দেখা যাক দেখা যাক। আচ্ছা, এই যে আপনাদের বললেন যে চর্চা কেন্দ্র, মানে এখানে চর্চা কেন্দ্র, মানে চর্চাটাই বিশেষ মূল কথা। তো এখানে ছোটরাও তো আছেন আর বড়রাও আছেন, সেই এর দায়িত্বে কারা আছেন? মানে আপনি কি পুরোটাই দেখছেন? আমি পুরোটাই দেখি, হ্যাঁ হ্যাঁ, পুরোটাই আমি দেখি। যেহেতু এটা হয় কি, এটাতে একটি দলে একজন কান্ডারি আছেন, তার কাছে সবাই শিখতে আসেন। এখন আমার দলে যথেষ্ট অয়ন এবং প্রমা এরা যথেষ্ট তৈরি হয়েছে, আগামী দিনে আরো কেউ কেউ এই জায়গাটা নিতে পারবে, এটা আমার বিশ্বাস। হয়তো 25-এর কাজকর্ম করতে গেলে এদের সাহায্য ছাড়া হবে না, কারণ ছোটদের কাজ বড়দের কাজ সব কাজ আমি যদি করতে চাই তাহলে খুব গোলমাল হয়ে যাবে, কারণ এতগুলো অনুষ্ঠান এত জন নিয়ে করতে হবে। তো ফলে ছোটরাও তৈরি, মানে এরাও তৈরি হচ্ছে, এরা যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে করছে, আমার আস্থাশীল এদের প্রতি আমি। আগামী দিনে ওরাই এই নেতৃত্বে আসবে এবং এই কাজগুলো ওরা করবে। আমি বলছি যে শ্রুতিকথন কি কেবল মানে কবিতার চর্চা চলে না, তার সঙ্গে নাটক, শ্রুতি নাটক বা
হ্যাঁ, গল্প পাঠ? আমরা 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 আবৃত্তি মুখ্যত, তার সঙ্গে আমাদের গল্প পাঠ চলে এবং শ্রুতি নাটকটা চলে। আমরা এই আগে অনেকগুলো প্রযোজনা করেছি। এরকম বলতে পারি যে আমরা সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথকে নিয়ে যেমন করেছি নানা রঙের মালাগুলো, আমরা করেছি স্বামীজিকে নিয়ে হে জ্যোতির্ময়, একটা শ্রুতি আলেখ্য। আমরা সিস্টার নিবেদিতার সার্ধশতবর্ষ করেছি সিস্টার নিবেদিতাকে নিয়ে। তো এরকম ধরনের যেমন বড় কাজগুলো করেছি, ছোটরাও এরকম শ্রুতি নাটকের অনেকগুলো কাজ করেছে। তারা যেমন ভূতের রাজার বিচার সভায়, অত্যন্ত মজার একটি নাটক, শ্রুতি নাটক, অতি সম্প্রতি বাংলায় একটি মিতর পরপর 2টো শো করলো। এটা অনেকদিন ধরেই ওরা করছে। তেমনি করতে অথ সবজি কিস্সা কথা, এই আনাজপত্র বাজারে যে সবজি হয়, তারা আলু মূলো পটল বেগুন, তারা নানা রকম কথা বলছে, এক একটা ক্যারেক্টার হয়ে কথা বলছে। তো এইরকম ধরনের মজা অবন ঠাকুরকে নিয়ে আমরা একটা করেছিলাম। এই সম্ভবত অবনীন্দ্রনাথ ঠাকুরকে, এটা প্রমা আছে এখানে, প্রমা এর নাট্যরূপটা দিয়েছিল। প্রমার বাবা প্রবীর মুখোপাধ্যায় আমাদের দলেরই অন্যতম উপদেষ্টা মন্ত্রীতে আছেন, তিনি অবন ঠাকুরকে নিয়ে লিখেছিলেন। প্রমা দিয়েছিল তার নাট্যরূপটা, আর প্রমার ভাই প্রমিত, আমারই ছাত্র, ওর পরিচালনা করেছিল ছোটদের নিয়ে। এবং হাতে কোনো স্ক্রিপ্ট ছিল না, সকলে স্মৃতি থেকে বলেছে। বাংলা একাডেমিতে একটা চাবুক প্রোডাকশন হয়েছিল সেদিন। অবন ঠাকুর বড় একটা কাজ হয় না। আমরা কাব্য নাটক করেছি ছোটকে নিয়ে, মৌরির বাগান, এটা শরৎ মুখোপাধ্যায়ের একটি কাব্য নাটক। এগুলো সব ছোটদের নিয়ে। আরো কাজ আছে, আমি মোটামুটি ভাবে উল্লেখযোগ্য কাজগুলোর কথা বললাম। তেমনি বড়দের, ছোটরা যেমন অদ্ভুত কতগুলো কোলাজ করেছে, আবৃত্তি কোলাজ। অচেনা রবি, দুখু মিয়া, হরেক মজার সুকুমার, ঘড়া ঘড়া ছড়া, ছড়াটা ছড়িয়ে দিল, দূরের পাল্লা, ইত্যাদি আরো অনেক। মানে 24 বছরে তো অনেকগুলো নাম লিখতে হয়, এত বলিনি, উল্লেখযোগ্য ভাবে বললাম। দূরের পাল্লা নিয়ে খুব এক্সপেরিমেন্ট করেছি আমি, এবং ছোটরা এই 7, 8, 9 এর ছেলেপুলেরা ভীষণ ভালো করেছিল। এটা খুব তারিফ হয়েছিল, এটা বলতে পারি। বড়দের আবৃত্তি কোলাজ তো এরকম থেকেই থাকে, অনেকই আছে। সাম্প্রতিক সময়ে আমরা করেছিলাম উৎসারিত আলো, এই সময়ের ওপর দাঁড়িয়ে অদ্ভুত আধার। জাগরিয়ে করেছি নজরুলের সৃষ্টি সুখের উল্লাসে, নদী নিয়ে কাজ করেছি। এরকম অনেকগুলো কাজ আমাদের হয়েছে বলতে পারি। আপনাদের একটু উপস্থাপনা শুনি, অনেকক্ষণ কথা মানে ইয়ে করলাম আর কি, কথা আচ্ছা, হ্যাঁ, আমি অঞ্জনাকে বলবো, অঞ্জনা তুমি শুরু করো। এই তো বৈশাখ মাস, রবির মাস, ফলে রবীন্দ্রনাথ শুনি তোমার কাছে। আচ্ছা, ঠিক আছে। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত অনন্ত প্রেম কবিতাটি শোনাচ্ছি। তোমারেই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথির আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময় ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে।
অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বেশ, আমরা এবার অয়নকে একটু সরিয়ে মানালিকে নেব। আমরা রবীন্দ্রনাথ শুনলাম, মানালির কাছে নজরুল শুনবো। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কবি কাজী নজরুল ইসলামের কমল কাঁটা কবিতাটি আমি পরিবেশন করছি। আজকে দেখি হিংসা মদের মত্ত বারণ রণে, জাগছে কেবল মৃণাল কাঁটা আমার কমল বনে। উঠল কখন ভীম কোলাহল আমার বুকের রক্ত কমল, কে ছেড়িল বাঁধ ভরা জল সুধায় ক্ষণে ক্ষণে। ঢেউয়ের দোলায় মরাল তরি নাচবে না মনে। কাঁটাও আমার যায় না কেন কমল গেল যদি, সেনান বধুর সাপ শুধু আজ কুড়োই নিরবধি। আসবে কি আর পথিক বালা, পড়বে আমার মৃণাল মালা। আমার জলজ কাঁটার জ্বালা জ্বলবে মোরি মনে। ফুল না পেয়েও কমল কাঁটা বাঁধবে কে কঙ্কনে। ফুল না পেয়েও কমল কাঁটা বাঁধবে কে কঙ্কনে। নমস্কার। এবার অয়নের কাছে একটা শুনবো। সুন্দর, একটু মানালিকে অফ করে একটু অয়নকে নিন। হ্যাঁ অয়ন, তুমি যেহেতু আমরা শতবর্ষে নীরেন্দ্রনাথ আমরা এই বছর উদযাপন করছি, সুতরাং আমরা নিজেরাও এবারে শান্তিনিকেতনে গিয়েও সেটারও উদ্যোগ নিয়েছিল আমাদের ধনঞ্জয়। ধনঞ্জয়ের প্রেরণা থেকে বলতে পারি যে আমরা শান্তিনিকেতনে উৎসর্গের মধ্যে শতবর্ষে নীরেন্দ্রনাথ উদযাপন করছি। অয়নের কাছে এখন হ্যাঁ, আমি নীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের একটি কবিতা বলছি। তার শতবর্ষ এখন আমরা উদযাপন করছি। এই কবিতাটি বলে নেওয়া ভালো। গত ৩-৪ বছর আগে যখন আমাদের কলকাতা শহর, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা পৃথিবী এক মহামারীর কবলে আক্রান্ত হয়েছিলেন, তখন এই কবিতাটা আমি প্রায় আঁকড়ে ধরেছিলাম। আমার মনে হয়েছিল কবিরা তো মানে আমরা জানি যে ভবিষ্যতের কথা বলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমার মনে হয়েছিল যে এই কবিতাটি এই সময়ের জন্যই যেন লিখেছেন। মৌলিক নিষাদ। পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা আজ। পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই শুধু অন্ধকার। পিতামহ, আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি। এই এক আশ্চর্য সময়, যখন আশ্চর্য বলে কিছু নেই, যখন নদীতে জল আছে কি না আছে কেউ তা জানে না, যখন পাহাড়ে মেঘ আছে কি না আছে কেউ তা জানে না। পিতামহ, আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি।
যখন আকাশে আলো নেই, যখন মাটিতে আলো নেই, যখন সন্দেহ জাগে যাবতীয় আলোকিত ইচ্ছার উপরে, রেখেছে নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিষাদ, এই ভয়। পিতামহ, তোমার আকাশ নীল, কতখানি নীল ছিল, আমার আকাশ নীল নয়। পিতামহ, তোমার হৃদয় নীল, কতখানি নীল ছিল, আমার হৃদয় নীল নয়। আকাশের হৃদয়ের যাবতীয় বিখ্যাত নীলিমা আপাতত কোন এক স্থির অন্ধকারে শুয়ে আছে। পিতামহ, আমি সেই ভয়ের দারুণ অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা আজ। মনে হয় আমি এক অমোঘ মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার। অন্ধকারে জেগে আছে মৌলিক নিষাদ, এই ভয়। খুব ভালো, খুব ভালো। খুব সুন্দর, খুব সুন্দর। আনমিউট করে নিন, এটা মিউট করা আছে। জগন্নাথ দা, এবারে প্রমার কাছে একটু প্রেমের কথা শুনি। শোনা যাচ্ছে? এই বছর কল্লোল যুগের অন্যতম বিখ্যাত লেখক বুদ্ধদেব বসুর ১১৬তম জন্মবার্ষিকী। আমি তার লেখা একটি প্রেমের কবিতা চিল্কায় সকাল বলবো। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিটছে, শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এত দিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়েছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এইখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। হ্যাঁ, সুন্দর কবিতা শুনলেন। বুদ্ধদেব বসুর লেখা কবিতাটি চমৎকার, চমৎকার কবিতা।
চমৎকার, মানে উপস্থাপনাও চমৎকার আপনাদের প্রত্যেকের খুব সুন্দর, খুব সুন্দর। এবার দেবস্মিতা, হ্যাঁ আমরা কি মানালির আরেকটা শুনতে পারি ছোট করে? হ্যাঁ হ্যাঁ, তাহলে মানালি একবারে শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোনো কবিতার মধ্যে একটা সমাজ সচেতনতা এবং পরিস্থিতি অনুযায়ী বর্ণনার একটা খুব সুন্দর চিহ্ন পাওয়া যায়। তো শ্রদ্ধেয় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অন্যরকম উপস্থাপনা আমার নির্বাচনে, সেটাই নিবেদন করছি এখন। কান কাটা রাজার কাহিনী। দুষ্টু রাজার কান নিলেন ছিঁড়ে হনুমান। কেন নিলেন? সেসব কথা, অনেক কথা বলবেন তো অবন ঠাকুর। কানের ব্যথায় হাঁকুর পাকুর রাজা করেন কি? ও হনুমান, কান নেই তাই না কি মুলেছি, যা নিয়েছিস ফিরিয়ে দে। তুমি মানুষের ভাই, তুই কবে থেকে? রাজা, তুই যে মানুষ, একটা প্রমাণ চাই। প্রমাণ? আমি রাজা, দেশের রাজা, দশের রাজা। ভেরি ভেরি সরি, প্রমাণ মিলল না এক করি। রাজা হলেই মানুষ, তাহলে তোর মন্ত্রীরাও মানুষ, তোর পেয়াদাগুলোও মানুষ। ওদের দুকান কাটা, ওরা কিছুই শোনে না। তোর একটা কান কাটা, তুই শুনেও শুনিস না। কান দিয়ে কি করবি রাজা? দেশ করেছিস উনুন, প্রজারা তোর পুড়তে পুড়তে যতই বলছে শুনুন, তুই বলছিস খবরদার। কথা বলছে কে? কার মাথায় কটা ঘাড়? শুনুন বলছে। কান দিয়ে কি করবি রাজা? খারাপ রাজা, মানুষ শোনে কান দিয়ে। তুই একটা, তুই একটা, তুই একটা। বাহ, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, অনেকটা হ্যাঁ, মানে এইরকম ধরনের সুনীল চৌধুরীর লেখা এই একানোরে কবিতার সঙ্গে খানিকটা মিল রয়েছে আর কি। মানে এই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার সাথে খুব সুন্দর, খুব সুন্দর। নানান স্বাদের কবিতা শুনলাম, বলো। নানান স্বাদের নানান কবি। অসাধারণ। জগন্নাথ দা, আপনি কি কোনো উপস্থাপনা করবেন? ঠিক আছে। আচ্ছা, একটা অদ্ভুত সময়ের মধ্যে তো আমরা যাচ্ছি। এখানেও কান্ডারি যিনি হবেন দেশের, তার প্রতি কতটা আস্থা রাখতে পারবো, এমন অনেক ভাবনা চিন্তাগুলো চলে। অন্ধকারের মধ্যে তিনি কি করে আলো দেখান, অথবা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যান। একটু দেখুন, দেশ দেখাচ্ছে অন্ধকারে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দেশ দেখাচ্ছে অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড়, এবং ওইটে মরু। দেশ দেখাচ্ছে অন্ধকারের মধ্যে তুমি বার করেছো নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা, খুনেছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান, এবং দূরে ওই খানেতে কাপাস তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ মশাই। অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে।
ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি, ছলাৎ ফলার ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে পিচল গাছে সবুজ গোটা, পূর্ণি পুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের পুকুর। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, বুকের মধ্যে অজস্র ফুল, তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। নমস্কার। খুব সুন্দর, খুব ভালো লাগলো। চমৎকার, চমৎকার, খুব খুব ভালো লাগলো, চমৎকার। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সেটা কি? উদ্দেশ্য না, উদ্দেশ্যটা বাংলা ভাষাটাকে একটু ঠিকঠাক করে আমরা বলতে চাই। বাংলা ভাষার কদর হোক, মাতৃভাষার আলোকে আমরা চিনতে যেন পারি। আজকের দিনে ছেলেপুলেদের যারা একটু ভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে পড়াশোনা করছে, ভবানী প্রসাদ মজুমদার বলুন, অপূর্ব দত্ত, ওই বাংলাটা ঠিক জানি না, বা মা গর্ব করতে পারেন না বাংলা বলাতে ছেলে, সেই সংখ্যাটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আমার মনে হয় যে প্রত্যেকটা বাবা মা, হতেই পারে একটা ইংরেজি মাধ্যমের মধ্যে ছেলেপুলকে পড়াচ্ছেন, হতেই পারে, কিন্তু বাংলা ভাষাটাকেও একটু ভালোবাসতে শেখান। হাতে একটা আবোল তাবোল ধরিয়ে দিন, সুকুমার রায়, একটা লীলা মজুমদার ধরিয়ে দিন, একটু অন্নদাশঙ্কর রায়কে ধরিয়ে দিন, রবীন্দ্রনাথের সহজ পাঠটা ধরিয়ে দিন। একটু করে তাদের একটু করে গড়ে তুলুন, বাংলা সংস্কৃতিকে চেনান। এত আকর, এত ভাঁড়ার আমাদের, কিছুই কি তারা জানবে না, চিনবে না? শুধু নিয়ম করে বছরে একদিন বই মেলায় যাবে আর অনেক বই কিনে আনবে, তারপর বাবা মারা সেটা ঠিক পড়ার সময় দেবে না তাদের। শৈশব চুরি হয়ে যাচ্ছে, ওরা বড্ড একা হয়ে পড়ছে। বাবা মায়ের হাত ধরে, বিশেষ করে মায়ের হাত ধরে যখন বাচ্চাগুলো আসে, তখন একদিকে যেমন আলো দেখতে পাই, তারা যখন শুরু করলো, ওই মাই তো এনেছিলেন একটা আবৃত্তি ক্লাসে, একটা নাচের ক্লাসে, একটা গানের ক্লাসে। আবার একটা সময় পরে যখন 7, 8, 9 হলো, ওই মাই তাকে ফিরিয়ে নিয়ে চলে গেলেন। তাহলে এই পণ্ডশ্রমটা কেন করলেন? খারাপ হয় না কিন্তু। সংস্কৃতি বেঁচে থাকলে, আজকের উদাহরণ যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে মাধ্যমিকে, প্রত্যেকটা ছেলে মেয়েকে দেখুন, সংস্কৃতিতে তারা কত উজ্জ্বল। তারা বলেছে তারা আবৃত্তি, গান ইত্যাদি সব পছন্দ করে, ভালোবাসে, তা নিয়ে সময় কাটায়। কি পরিচ্ছন্ন ঝকঝকে কথা বলতে শেখায় আবৃত্তি। এই যে আড়ষ্টতা, একটা সলজ্জ হয়ে থাকা, নিজেকে প্রকাশ না করতে পারা, এই সবটাই তো আবৃত্তি তাকে তৈরি করে দেবে। আমি আজকের দিনে অভিভাবকের কাছে একটা কথা বলি, আমার দলে তো এরকম খুব প্রতিশ্রুতি জাগানো আবৃত্তি করে এমন ছেলে মেয়ে আছে, এবং তারা পড়াশোনায় তুখোর ভালো। আমার দলে আমরা এরকম করি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছেলেপুলেদের 80% উপর নম্বর পেয়েছে। তাদেরকে সামনে রেখে, তাদের গার্জেনদের সামনে রেখে, বাকি গার্জেনদের কাছে একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করি, যে দেখুন এরাও কিন্তু পড়াশোনাটা করে আবৃত্তিটা করেছে। সুতরাং আবৃত্তি, নাচ, গান, সংস্কৃতির অঙ্গনের এই জায়গাগুলো একটা ছেলে মেয়েকে আরো বেশি বিকশিত করে। সেই রাস্তাটা নিয়ে যেতে হবে অভিভাবকদের। আমরা সেই পথটা শুধু একটু এগিয়ে দিতে পারি মাত্র, কিন্তু সহযোগিতাটা অভিভাবকদেরই করতে হবে। প্রচুর ট্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। 7, 8, 9 নাচে, আর নাচে না, অত ভালো নাচতো, অত ভালো গান গাইতো, অত সুন্দর আবৃত্তি করে, এইগুলো বড্ড কষ্ট দেয়। আমি সেটাই চাই, এবং আমি বলছি আপনাদের আজকে লাইভে এসে, যে এরকম প্রচুর ছেলে মেয়ে যারা মুখ ফিরিয়ে চলে গিয়েছিল, সেই গার্জিয়ানদের বুঝিয়ে 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 আমি অনেকজনকে ফেরাতে পেরেছি। তারা করেছে, তারা পড়াশোনা ভালো,
আরো ভালো পড়াশোনার জন্য এক সপ্তাহে একটা দিন আবৃত্তি ক্লাসে, নাচের ক্লাসে, গানের দল এলে তার পড়াশোনা ক্ষতি হয় এমন নয়। কিন্তু অসংখ্য উদাহরণ এরকম আছে, আমরা দিতে পারি, আমরা জানি। হ্যাঁ, কিন্তু আমরা সেটা মানে করে উঠতে পারি না, মেনে উঠতে পারি না। এইটি আমাদের খুব আক্ষেপের বিষয়। এই জন্য তো আপনাদের এই প্রতিষ্ঠান মানে কোথায় পৌঁছতে চায়? না, কোথায় পৌঁছতে যায় জানি না, আমি বর্তমান নিয়ে আছি। আলো 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 দেখতে পাই, অনেক সময় এমন হয়। আর 24টা বছর আগে যারা শুরু করেছিল আজকে যে তারা আছে এমন নয়। আবার আমার দল ছেড়ে আরো ভালো শিক্ষকের কাছে যাচ্ছে, যেমন আবার অনেক দল থেকে তারা মনে করছে ভালো শিক্ষক আমি, সেখানে আসছে। তো এই দেয়া নেয়া গুলো চলতে থাকে। আমরা যারা শেখাই বিভিন্ন দলে, তাদের মধ্যে এরকম কোনো বৈরিতার জায়গা নেই। কিন্তু এই এই দেয়া নেয়া মানে নিজেরা আরো ভালো জায়গার সন্ধান তারা করছে, এটা ভালো দিক, এটা খারাপ দিক নয়। আরো ভালো জায়গায় গিয়ে আরো ভালো শেখা। আমি নিজেই আমার খুব গুণী ছাত্রী যারা, এমন তাদেরকে নিয়ে গিয়ে একটা আরো গুণী শিক্ষকের কাছে দিয়েছি। একাধিক উদাহরণ আমার কাছে আছে এবং তারা আমার কাছে রয়েছে, সেখানেও আছে, যাচ্ছে। ফলে এটা তো হতেই পারে। একজন ডাক্তার চাইবেন নাকি যে তার রুগীটাকে আরেকটু ভালো ডাক্তারের কাছে যাক, আমি তাকে হাতে না আটকে রেখে? তো আমার মনে হয় না সংস্কৃতিতে এরকম কোনো বৈরিতা থাকতে পারে। এই আদান প্রদানটা চলতেই পারে। আমরা তো শিখি কত কি। আমার অনেক কিছু মনে হয় যে সমুদ্র থেকে একটু জিজ্ঞাসা। এই কদিন আগে আলাপ হচ্ছিল, একটা কথাবার্তা হচ্ছিল যে একটা কবিতার শেষে এসে একই কথা 3বার কেন বলছে। সত্যি সত্যি সেদিন শুনতে ভালো লাগে। বলি তো আমরা যে একটা লাইনকে 3বার ধরে শেষ করছে, সে কেন করছে? এই কেনর উত্তর তো, যুক্তি তো থাকবে কিছু। নিরন্তর এই যুক্তি তো আমরা খুঁজছি, এইটাই তো বোধ। তো যদি তার যুক্তি বলে, বোধ বলে, হ্যাঁ বলা যায় 3টে লাইন, 3বার বলবে। না হলে আমরা যারা শ্রবণ শিল্পী, যারা শুনছি, তাদের কষ্ট পাবো, কান আমাদের নেবে না। এই পরীক্ষা নিরীক্ষা আমাদের চলে আর কি। সত্যি এই আমাদের সংস্কৃতির জগতে এই প্রবহমানতা চলছে, চলবে। অবশ্যই। আচ্ছা, আপনাদের যখন কোনো অনুষ্ঠান করেন তার স্ক্রিপ্ট আপনারা তৈরি করেন তো? হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের দলেরই স্ক্রিপ্ট তৈরি হয়। এখানে প্রমা আছে, ওখানে অয়ন আছে, আরো আমাদের ছিল, সায়ন ছিল, অনেকেই আছে। আমি নিজে করি স্ক্রিপ্ট। তো ফলে আমাদের অনেক স্ক্রিপ্ট, আবার কখনো কখনো আবার বললাম সে আমার দলে একসময় ছিলেন, এখন নেই, কিন্তু দল থেকে অনেক সাহায্য তিনিও করেন। তো সেগুলো নিয়েও আমরা কাজকর্ম করি। এক সময় তো আমাদের এই কোভিড এর সময় তো আমাদের সব অনলাইন শিক্ষা ব্যবস্থা চলছিল। তো সেইটার মানে অনলাইনে কিছু কি আমরা কিছু সুবিধা পেয়েছি? আমার মনে হয় পেয়েছি। কারণ কিছুটা সংযোগটা তো ধরে রাখতে পেরেছিল, মানে বিচ্ছিন্ন হওয়ার জায়গা থেকে তো অন্তত সরে আসতে পেরেছিলাম। আর একটা জিনিস হয়েছিল, সেটা সবাই আমরা জানি, সেটা হচ্ছে অনেক প্রতিভা অবহেলিত ছিল, তারা আবার নতুন করে আলোকিত হয়েছিল। আমি এমন বলতে পারি যে ধরুন অনলাইন ক্লাস হচ্ছে, আমরা সেই সময় দেখছি যে শুধু ক্লাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের দলে একটা প্রতিযোগিতা করলাম অনলাইনেই, আবৃত্তি প্রতিযোগিতা। আমার দলেতেই কেউ কেউ ভালো কবিতা লেখে, তাদের কবিতাগুলোকেই আবৃত্তিযোগ্য বলে মনে হলো, ওইটি কম্পিটিশনে রাখলাম। সেখানে দেখলো 40-50 জন সিনিয়ররা তারা ওটাতে অংশ নিয়েছে। এইটা যেমন একটা ভালো দিক, খুব উৎসাহের সঙ্গে এই কাজগুলো আমরা করছিলাম। আবার এমন হলো যে আমরা হয়তো ওই সময় সলিল চৌধুরীর জন্মদিন পালন করছি, হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করছি, লতা মঙ্গেশকরের জন্মদিন পালন করছি। তো এটাতে দেখা গেল দলে অনেকে গান গাইতেও পারছে। তো ফলে একটা মিশ্র প্রতিভা আমরা ওই সময় খুঁজে পেলাম, এটা হয়েছে। আরেকটা জিনিস হয়েছিল যে তখন তো অনেক ঘরের মানুষ যারা বেরোতেন না, কিন্তু তাদের ভেতরে প্রতিভা আছে, তারা কিন্তু ওই অনলাইন ক্লাসে এসে যুক্ত হয়েছিল, মানে তাদের মানে প্রতিভার বিকাশটা ঘটেছে, এটা বলতে পারি।
মানে না হলে কিন্তু মানে কোভিড যদি আমাদের এই অনলাইনের জায়গাটা তৈরি করে না দিত, তাহলে কিন্তু আমাদের জীবন মৃত্যু ঘটে যেতে পারত। মানে বেঁচে থেকেও যেন কিছু নেই, সারাটা দিন বাড়ির মধ্যে, এটা একটা অসহায় হয়ে উঠতাম, আরো বেশি অসহায় হয়ে উঠতাম। ঠিক ঠিক একদম। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমাদের ধনঞ্জয় স্যারের বই প্রকাশ হয়েছে এই 1 মে কথার বাড়ির প্রকাশনী থেকে, মানবিকতার উদ্যোগে 25 জন মহীয়সী নারীর আত্মকথনধর্মী গদ্যের একটি বই এখানে দেখা যাচ্ছে। সেই বইয়ের প্রচ্ছদ। আর বাচনিক জগতে মেয়েদের একলা পাঠের জন্য লেখা, আর সেখানে এই অন্তঃপুরের প্রথা ভাঙা মেয়েরা। বইটিতে বাংলার অন্তঃপুরের পর্দা ভেঙে বেরিয়ে আসা যশস্বী মহিলারা এবং কিছু বিদেশি মহিলা ভারতকে ভালোবেসে যারা ভারতের সেবা করেছিলেন, এমন কিছু মহিলাদের আত্মসংলাপধর্মী রচনা সম্ভার রয়েছে। প্রকাশিত হলো মহাজাতি সদরের অ্যানেক্স হলে। উপস্থিত ছিলেন বাচিক জগতের আলোকিত মুখ উর্মিমেলা বসু, রত্না মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, প্রণজিৎ ঠাকুর, দেবাশিস বসু, পার্থ বসু, রাতুলা বসু এবং ছিলেন অসংখ্য বাচিক বন্ধুরা। বইটি যারা সংগ্রহ করতে ইচ্ছুক, এটি পাওয়া যাচ্ছে কথার বাড়ির প্রকাশনী এবং কলেজ স্ট্রিটে। আমি এই বইটি প্রথম দিনে আমি বইটি সংগ্রহ করেছি। আমি আমার দলের কাছে সকলকে বলছি, যারা শুনছেন শ্রুতিকথনে তাদের সবার উদ্দেশ্যে বলছি, খুব কার্যকরী একটি বই। 35 জন নারীকে নিয়ে ধনঞ্জয় ঘোষালের এমন একটা 35 জন, সেইটাই 35 আমি বলছি। তো 35 জন নারীকে নিয়ে অদ্ভুত সুন্দর তো প্রত্যেকে আপনার উপস্থিতি সেদিন ছিলেন, আমরা সেদিন ছিলাম। কি বলবো, ভীষণ ভালো একটা অনুষ্ঠান। খুব সুন্দর আমরা স্বাক্ষর হয়ে রইলাম। কিন্তু আমার মনে হয় আমার এই সীমিত জ্ঞানের এতে বলতে পারি যে এই বইটি কিন্তু মানে বাংলা বাচিক শিল্পের একটা দিক খুলে দিল। মানে যে মহিলাদের আমরা ব্যাপারটা আমরা জানি না, যাদের কাহিনী আমরা জানি না, সেটা কিন্তু এই বইয়ের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাছে পেলাম। আর একটা দিক দেখলাম যে অনেক গুণী মানুষ সেদিনকে জড়ো হয়েছেন, এসেছিলেন। তো জগন্নাথ দাকেও তার মধ্যে দেখলাম, খুবই ভালো লাগলো। আর আমরা মানে হলটা পুরোটাই মানে কোনো আসন ফাঁকা ছিল না, পুরোটাই ভর্তি ছিল। এবং আরো অনেকে মানে বাইরে দাঁড়িয়েও ছিল। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা গিয়েছি সকলেই আমরা এই বইটা সংগ্রহ করেছি। আর সেই এখানে আমাদের বই বিক্রির ব্যাপারে খুব সুবন্দোবস্ত করে দায়িত্বে ছিলেন দেবস্মিতা, সনদদা, আর তার সঙ্গে ছিল চিত্রিকাও ছিল। আর একটা মলি একটা কথা বলি, যেটা না বলে পারছি না। আমাদের এই যখন আমি পুরো অনুষ্ঠানটাই দেখেছি, সবচেয়ে ভালো লেগেছিল আমাদের কর্ণধার ধনঞ্জয় ঘোষালের প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কি হাসি মুখে তত্ত্বাবধান করে গেছেন, পুরো অনুষ্ঠানটাকে তত্ত্বাবধান করে গেছেন। এটাও একটা শেখার আছে, জানার আছে। আর একটা যে ভালো লাগলো, ধনঞ্জয় ঘোষালের একনিষ্ঠ পাঠিকা সুপর্ণা মুখার্জি এই বইয়ের প্রচ্ছদের করে একটা বড় কেক বানিয়ে ধনঞ্জয় ঘোষালকে উপহার দিয়েছেন। এইটা একটা অভিনবত্ব, একটা দারুণ শ্রদ্ধা জ্ঞাপনের ব্যাপারে খুব অভিনবত্ব লেগেছে আমার। পুরো অনুষ্ঠানটা আমার কাছে খুব ব্যতিক্রমী বলে মনে হয়েছে। আমি এই সুযোগে লোভ সামলাতে পারছি না, বলে নি একটু। আমরা ধনঞ্জয় জানেন যদিও, যে আমরা শ্রুতিকথন বইটি যেদিন প্রকাশ করলাম, সেদিন জগন্নাথ দা উর্মিদি বাংলা একাডেমিতে 1 এপ্রিল আমরা
আমাদের ছবিটা প্রকাশ করলাম ওনাদের হাত ধরে হলো আর এটা যদিও জনতা। হ্যাঁ, এটা একটা বলার মতো। আর একটা কাজ করেছিলাম এই বছরে, এটা হচ্ছে অতএব উৎপল তথ্যচিত্রটিও শ্রুতিকথন থেকে প্রদর্শিত হয়েছিল হাওড়া সদর সদনে গত বছর 2023-এর 30 এপ্রিল। আমরা বাংলাদেশে আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম বর্ষবরণের অনুষ্ঠানে, ওখানে দুটি অনুষ্ঠান করেছিলাম 2019-এ। ছড়া উৎসব করেছি, দেবাশিস বসু উদ্বোধক ছিলেন। শুধু একটা সন্ধে 3 ঘন্টা শুধু ছড়া নিয়েছিলাম। তো এইগুলো আমরা আমাদের কাজের মধ্যে পড়ে আর কি, সেটা বলিনি বলে বলে নিলাম আর কি। ঠিক আছে, খুব ভালো করলেন এই কথাটা বললেন, যে সত্যি খুব আনন্দ হলো আমাদের। সত্যি সত্যি হ্যাঁ, ছড়া কি একটা রাত, মানে এত 3 ঘন্টা কাটানো বিশাল আনন্দের ব্যাপার। এই ধরনের কাজগুলো করতে ভালো লাগে, মানে ছোট বড় সকলে। আসলে ছড়া সকলের, ছড়া ছাড়া একটা মাছকে যেমন জল থেকে তুললে মারা যায়, তেমনি ছন্দ থাকবে ছড়া থাকবে না সেটা তো হয় না। হ্যাঁ, ছড়া খুব আমাদের প্রিয়, ছোটবেলা থেকে তো দুলুনিটা ছড়াই দেয়। হ্যাঁ, একদম। মানে যখন অবুঝ শিশু যখন তার বোল ফোটেনি তখনও সে কিন্তু দোলে, ওই ছন্দটা তাকে দোলায়, এই আর ছন্দে। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বা স্মরণীয় যদি কোনো ঘটনা থাকে তাহলে আমরা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। স্মরণীয় ঘটনা যদি অয়ন তোমাদের মনে পড়ে বলো, আমি তো একটু এলোমেলো যাচ্ছি। আমার কাছে যেটা মনে হয়েছে, আমার গুরু উৎপল বন্ধুকে নিয়ে তথ্যচিত্র অতএব উৎপল, সেটা আমরা 2023 সালে করেছি। শ্রুতিকথন থেকে এটা আমাদের প্রদর্শনটা রাখা হয়েছিল। এটা আমার গুরুর ক্ষেত্রে, এবং সেই দিনই একই মঞ্চে আমার গুরুকে আমি প্রণাম জানাচ্ছি, আর এটা আমার কাছে স্মরণীয়। আর আমাকে প্রণাম জানাচ্ছে আমার ছাত্রছাত্রীরা। এইটা আমার গুরুর সামনে ঘটেছে, আমি খুব লজ্জা পেয়েছি, কিন্তু ওদের একটু ইচ্ছে ছিল, ওরা সেটা করেছিল। আর স্মরণযোগ্য কথা যেটা বললাম, বাংলাদেশে গিয়ে নববর্ষ বর্ষবরণ উদযাপন, ভাবতে পারি না, মানে একেবারে ভাবনার অতীত। যে একটা সাত সকালে প্রভাত ফেরিতে একটা মাঠে জড়ো হয়েছে 10,000 মানুষ সকাল 6টা-7টার সময়, আমরা সেখানে অনুষ্ঠান করছি, এ ভাবনার অতীত। এটা খুব স্মরণযোগ্য বলতে পারি। আর ব্যক্তিগতভাবে আমার স্মরণযোগ্য বলছি, সেটা হচ্ছে বেলুর মঠে জগন্নাথ দা পরিচালনায় সার্ধশতবর্ষে বিবেকানন্দ যুগনায়ক হচ্ছে। 8 ফুট একটা মঞ্চের ওপরে বিশাল স্বামীজির কাট আউট, তার নিচে বসে আমি জগন্নাথের সঙ্গে অভিনয় করছি, শ্রুতি অভিনয় করছি। এবং ওই দিন ছিল 25শে জানুয়ারি, আমার জন্মদিন। আমার জীবনের সেরা পাওয়া ছিল না, এইটা খুব বলা সত্যি তাই, যে দারুণ ভালো প্রাপ্তি, এটা জন্মদিন উপলক্ষে সত্যি প্রাপ্তি। এইটা আমার, এটা ব্যক্তিগত, এটা শ্রুতিকথন নয়, এটা ব্যক্তিগত ভাবে আমি। আপনি যে বললেন যে আপনার গুরুকে প্রণাম জানাচ্ছেন, আপনাকে আপনার ছাত্রছাত্রীরা প্রণাম জানাচ্ছে, এটা হচ্ছে গুরু পরম্পরা চলে আসছে। এটা দারুণ একখানা অভিজ্ঞতা বলা যায়। না, আমি এই অর্থে নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে একটা আকাশে সূর্য চন্দ্র, সেই দুজন, মানে এইরকম আকাশ ভরা থাকে তো সূর্য এবং চন্দ্রে। আমি এমন দুজন গুরুর কাছে দীক্ষিত হয়েছি, এই জগন্নাথ বসু শ্রুতি নাটকে এবং উৎপল বন্ধুর আবৃত্তিতে। এবং আমার আজও শেখা শেষ হয়নি। আমি তাদের কাছে আমার প্রণাম জানাই, এবং শ্রুতিকথনে যে বইটি বেরিয়েছে আমি উৎসর্গ করেছি আমার এই দুই। আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান কি ব্যক্তি কেন্দ্রিক নাকি পরবর্তী? হ্যাঁ, এটা আমি বললাম, আমি এই 25 বছরটা সামনে রেখে
আমি একটু একটু করে এবার ওদের হাতে ব্যাটনটা দেওয়ার দিকে যাচ্ছি। এটা যখন প্রশ্ন এলো আপনার ব্যাটনটা এবার পঁচিশটাকে সামনে রেখে 25টাকে সামনে রেখে এই এই উদযাপনটার দিকেই যাচ্ছি প্রায়, যে ব্যাটনটা এবার ক্রমান্বয়ে ওদের দিকে, ওদের হাতে যাবে। কারণ আমি মনে করছি ওরা যথেষ্ট তৈরি হয়েছে। বাহ, খুব ভালো। আচ্ছা, কেমন লাগছে এই লাইফের উদ্যোগ? আচ্ছা বলি, আমি ব্যক্তিগতভাবে এবং শ্রুতিকথন খুব সম্মানিত বোধ করছি কথার বাড়ির এই আমন্ত্রণ, ধনঞ্জয় ঘোষালের এত উষ্ণ চাওয়া, আমাদের চাওয়া, না চাইলে তো হয় না। আমরা কি ভাগ্যবানদের মধ্যে যে দলগুলো পশ্চিমবঙ্গে আছে, যাদের নিয়েও কাজ করতে চায়। আজকে 24 নম্বর দল হিসেবে আমরা এসেছি, এর মধ্যে নাটকের দলও অবশ্যই ছিল বা আছে থাকবে। তো আমরা সেই ক্ষেত্রে নিশ্চয়ই খুব কৃতজ্ঞতা জানাই এবং সমৃদ্ধ হলাম এত আলাপচারিতা, এত সুন্দর একটা আলাপচারিতায় নিজেদের কথা বলতে পারা, এটা তো বড় একটা হয়ে উঠছে না। কাজটা নীরবে করে যায়, নিজেদের মতো করে যায়, দলের মধ্যেই থেকে যায়। একটা পত্রিকায় সে কাজ কিছু বলা হয়েছে, আর কথার বাড়ির আজকের এই প্ল্যাটফর্মটা পেয়ে আমরা আমাদের কথা কিছু বলতে পারলাম, আমরা অনেক শিখতে পারলাম, আমরা জানতে পারলাম। ফলে এই আদান প্রদান গুলো পরস্পরে চলতে থাকুক, আমরা একটা দলের সঙ্গে আরেকটা দলের এই সমন্বয় চলতে থাকুক, যে ভাবনাটা নিয়ে কথার বাড়ি এবং ধনঞ্জয় এই জায়গায় আসতে চাইছে। আগামী দিনে এর উত্তর সমৃদ্ধ হবে আরো, এই আশা আমার রইল। আপনাদের সবাইকে আমার আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখছি, আপনি মানে আপনি এবং আপনার সদস্যরা, মানে সব বন্ধুরা তো একটা হলুদ ইউনিফর্ম, মানে হলুদ কালারের ড্রেস করেছেন, এটাই কি আপনাদের ইউনিফর্ম? মানে হ্যাঁ, আমাদের ছেলেদের বা পুরুষদের এই পোশাক পাঞ্জাবি, আর মেয়েরা ওরা যারা পরে আছে মেয়েদের ওটা। বাহ, খুব সুন্দর। হলুদ রংটা নিলেন কেন? হলুদ রংটা কেন? হলুদটা মনে সবসময় একটা বসন্ত বসন্ত ছোঁয়া থাকে, এটা মনে হয়েছে। মানে আমাদের সব বোনেরা দিদিরা সব হলুদ সবুজ, তার সঙ্গে সবুজ ছোপানো রয়েছে। হ্যাঁ, ওরাও পড়েছে। তবে আগামী 25-এর জন্য ওদের পরিকল্পনায় আছে কতগুলো শাড়ি ওরা নেবে আরো। আগামী পোশাকে যুক্ত হবে নতুন নতুন শাড়ি, ভাবনা আছে। আর অয়ন কি করে, অয়ন থেকে থেকে স্যার একই পাঞ্জাবি বারবার পড়ছি, এবার একটু বদল হোক। হ্যাঁ, তো হবে, একটা বদল হবে মাঝে মাঝে। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ, বলছি আপনাদের যে কোনো অনুষ্ঠান হলে আপনারা এই ধরনের, মানে এই হলুদ রঙের এই পাঞ্জাবি পরেন তো? হ্যাঁ, ছেলেরা, মেয়েরা শাড়ি। খুব সুন্দর, খুব সুন্দর। ধনঞ্জয় স্যার লিখছেন যে চির বসন্তের শ্রুতিকথন। সত্যি তাই, একদমই তাই, ভালো লিখেছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আপনাদের প্রথম দিন যারা যুক্ত ছিল তাদের কেউ কি এখনো আছে? না না, 24 বছর। আচ্ছা, কিন্তু আছেন, অভিভাবক আছেন, 24 বছরের অভিভাবক আছেন। তিনি এখন মানে ছাত্রী এখন পড়াশোনার ব্যস্ত হয়ে গেছে, বাবা এসে যুক্ত হয়েছেন, মানে বাবারা যুক্ত হয়েছেন এবং জমি আবৃত্তি শ্রুতিনাটক করছেন। আমাদের দলের বলতে পারি কার্যকরী সভাপতি হিসাবে আছেন আশিস ভট্টাচার্য। খুব সুন্দর মানুষ, অত্যন্ত বিনয়ী মানুষ, সকলকে নিয়ে দারুণভাবে চলতে পারেন। আছেন শান্তনু দত্ত, তিনি খুব বড় পদে চাকরি ছিলেন, রিটায়ার করেছেন। তাদের ছেলেরা মেয়েরা আগে শিখতো 24টা বছর আগে, কিন্তু তারা এখন অনেক বড় হয়ে গেছে, তাদের পড়াশোনা, তাদের চাকরি বাকরি, বাবারা এসে যুক্ত হয়েছেন, তাও হয়ে গেল 10-12 বছর। বাহ, এটা মানে আচ্ছা, এবার আরেকবার এটা নিয়ে আসবে, আরেকবার একটু বই প্রকাশের ওইটা
দেবস্মিতা? হ্যাঁ, গত 1 মে কথার বাড়ির প্রকাশনী মানবিকতা উদ্যোগে 35 জন মহীয়সী নারীর আত্মকথনধর্মী গদ্যের একটি বই, বাচনিক জগতে মেয়েদের একলা পাঠের জন্য লেখা অন্তঃপুরের প্রথাভাঙা মেয়েরা। বইটিতে বাংলার অন্তঃপুরের পর্দা ভেঙে বেরিয়ে আসা যশস্বী মহিলারা এবং কিছু বিদেশি মহিলা, ভারতকে ভালোবেসে যারা ভারতের সেবা করেছিলেন, এমন কিছু মহিলাদের আত্মসংলাপধর্মী রচনার সম্ভার রয়েছে। প্রকাশিত হয়েছে মহাজাতি সদনের অ্যানেক্স হলে। উপস্থিত ছিলেন বাচিক জগতের আলোকিত মুখ উর্মিমালা বসু, রত্না মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, প্রণতি ঠাকুর, দেবাশিস বসু, পার্থ বসু, রাতুলা বসু এবং ছিলেন অসংখ্য বাচিক বন্ধুরা। বইটি যারা সংগ্রহ করতে ইচ্ছুক, এটি পাওয়া যাচ্ছে কথার বাড়ির প্রকাশনী এবং কলেজ স্ট্রিটে। হ্যাঁ, আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। একটা কথা বলার, আমার একটা কথা বলার, ওই এই বইটা যেদিন প্রকাশ হলো, একেবারে শুরুতে যখন দেখলাম টেবিল ভর্তি বই, একদম খুব ভর্তি হয়ে রয়েছে, আর যখন শেষে আসছি টেবিলে আর বই নেই। আমরা সকলেই তো নিয়ে নিলাম বইগুলো। হ্যাঁ, সবাই নিয়ে নিল। ফলে ধনঞ্জয়কে আমার মনে হচ্ছে অনেকগুলো প্রকাশ সংস্কার করতে হবে পরবর্তীতে। তবে বইটি খুব কার্যকরী বই, মেয়েদের ক্ষেত্রে তো বটে। ধনঞ্জয়, একটু আমাদের কথা ভেবে কিছু লিখো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনাদের প্রতিষ্ঠানের বিষয়ে আলাপচারিতার মাধ্যমে বিস্তারিত জেনে খুব ভালো লাগলো। কবিতা আমাদের আত্মশক্তি হয়ে উঠুক, কবিতার আলো ছড়িয়ে যাক, মনের অন্ধকার দূর করুক। আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই আপনাদের সবাইকে। বলি, কবিতার জয় হোক। হ্যাঁ, কথার বাড়ি জয় হোক। সেই আপনাদের জানিয়ে দিই যে আগামী শনিবার সাংস্কৃতিক বঙ্গদর্শনের লাইভ হাওড়া পঞ্চককে সঙ্গে নিয়ে আমাদের প্রযুক্তিগতভাবে সাহায্য করেছে দেবস্মিতা। ওকে এখন স্ক্রিনে আমন্ত্রণ জানাচ্ছি। দেবস্মিতা, চলে এসো। হ্যাঁ, দেবস্মিতা, নমস্কার। নমস্কার। খুব ভালো, অভিবাদন জানাই। ভীষণ সুন্দর একটা লাইভ শুনলাম, আর মলিদি, শ্রাবণ এবং আমরা চেষ্টা করলাম লাইভটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আমাদের সঙ্গে সকল দর্শক বন্ধু, শ্রোতা বন্ধুরা ছিল। খুব ভালো লাগলো। আবারও অনেক অনেক অভিবাদন জানাই। সত্যি কথা, অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, খুব ভালো থাকবে। আগামী শনিবার দেখা হবে সকলের সঙ্গে। শুভরাত্রি। শুভরাত্রি।